আমি অতীশ। জীবনের প্রায় ৩০টা বছর পার করে এই জায়গায় এসেছি। আজ নিজেকে অনেক অসহায় লাগছে। ফুলে ফেঁপে উঠে ব্যবসাটা চোখের সামনে ডুবতে বসেছে। ঋণ পরিশোধের বোঝা মাথার উপরে। বাপ ঠাকুরদার আমলের বাড়িটা কাল নিলামে উঠবে। এসব ভাবতে ভাবতে হঠাৎ পেছন থেকে কারো পায়ের শব্দ পেলাম। পেছনে ফিরে দেখি মাধবী। কি গো, আমাকে দেখে চমকে গেলে যে মনে হয়? আসলে অন্যমনস্ক হয়ে পড়েছিলাম, তাই তোমার আসার শব্দটা উপলব্ধি করতে পারিনি। আচ্ছা, বাবা কি কিছু ব্যবস্থা করতে পেরেছেন? না গো, বাবা যেটুকু পেনশনের টাকা ছিল তাও আগের মাসে শেষ হয়ে গেছে। তোমার বড্ড বিষণ্ণ লাগছে দেখে। যা হবে দেখা যাবে। তুমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছো, এইভাবে তো অসুস্থ হয়ে পড়বে। কি আর করব বলো, কাল বাড়িটা নিলামে উঠবে। তিল তিল করে গড়ে ওঠা ব্যবসাটা মাটির তলায় তলিয়ে যাচ্ছে। তোমায় আর তুলিকে নিয়ে শেষমেশ কোথায় উঠবো তাই ভাবছি। দেখলাম কথাগুলো শুনে মাধবীর চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। নিজেকে কিছুটা সামলে সে আমায় সান্ত্বনা দিতে থাকলো। বিকেলে তোমার ফোন বাজছিল, দেখলাম দীপঙ্কর ঠাকুরপোর ফোন। বলল তোমার সাথে কি সব জরুরি কথাবার্তা আছে, সময় করে ফোন করতে বলেছে। এই দেখো, ফোনটা ভুলে বাসায় ফেলে গিয়েছিলাম। আজকাল কিছুই মনে থাকে না। দীপঙ্কর বলল সে আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করেছে। তার অফিসে নাকি একটা পোস্ট খালি হয়েছে, সেই পোস্টেই জয়েন করার কথা বলছে। এ তো খুশির সংবাদ। ভগবান মুখ তুলে চেয়েছেন গো। বলেছিলাম যে কোনো একটা ব্যবস্থা ঠিকই হবে। আচ্ছা শোনো, কাল দীপঙ্কর সকাল সকাল গাড়ি নিয়ে আমাদের নিতে আসবে। সবকিছু গুছিয়ে রেখো। সে ঠিক আছে, কথা বলা শেষ করে ঘুমোতে এসো। তুলি একা ঘরে ঘুমোচ্ছে, আমি যাই। আচ্ছা ঠিক আছে। ফোনটা আমার হাতে দিয়ে মাধবী নিচে চলে গেল। ঘড়ির কাঁটায় 2:30 ছুঁই ছুঁই। পুরো আকাশ কালো হয়ে আছে। অন্ধকারে চারপাশটা গ্রাস হয়ে গিয়েছে। হঠাৎ ফোনটা বেজে উঠল। দেখি দীপঙ্কর ফোন করেছে। কোনো কিছু না ভেবে ফোনটা ধরলাম। অতীশ, সবকিছু গুছিয়ে রেখেছিস তো? হ্যাঁ রে, তোর বৌদিকে বলেছি ও সব গুছিয়ে রাখবে। চিন্তা করিস না, বসের সাথে আমার কথা হয়েছে। তোর জন্য যে চাকরির ব্যবস্থা করেছি মাইনেও বেশ ভালো। দুই বন্ধু একসাথে থাকবো, একসাথে ঘুরবো, খুব মজা করব। তোদের জন্য কোয়ার্টারও রেডি আছে, শুধু তোদের আসার অপেক্ষা। আচ্ছা ঠিক আছে দীপঙ্কর, আমাকে নিয়ে অতটা ভাবার জন্য তোকে ধন্যবাদ দিয়ে আর ছোট করব না। ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। দীপঙ্করের সাথে কথা শেষ করে ছাদেই বসে রইলাম। প্রায় ভোর হয়ে এসেছে। আকাশের ঘন মেঘ কেটে গিয়েছে। পরিষ্কার চারদিকটা। পাখির কিচিরমিচির শব্দ আর মৃদু হাওয়া বইছে। কাল সারাটা রাত ছাদে কাটিয়েছি। আজ বাড়িটা নিলামে উঠবে। ছোটবেলার কত স্মৃতি, মাধবীর এই বাড়িতে বউ হয়ে আসা, তুলির ছোটবেলা, সবকিছু জড়িয়ে আছে এই বাড়িটাই। বুকটা ধক করে উঠল। মাধবী সব জিনিসপত্র গোছগাছ করছে। কাল সারা রাতটা ছাদেই ছিলে? হাত মুখ ধুয়ে তুলিকে নিয়ে জল খাবার খেতে বসলাম। দেখলাম আমার পছন্দের ফুলকো লুচি আর গাজরের হালুয়া। ভীষণ তৃপ্তি করে খেলাম। হঠাৎ বাইরে থেকে হরিদার কণ্ঠ ভেসে আসলো। অতীশ। ও হরিদা, তুমি এসে পড়েছ? ভালোই হলো। আমি আমার নিজের চোখের সামনে আমার বাড়িটা নিলামে উঠতে দেখতে পারবো না, তাই তোমায় ডেকেছি। তুমি সবটা সামলে নিও, বাকি কথা ফোনে বলবো। চিন্তা করিস না, তোর মনের কথা কষ্ট সবকিছুই বুঝতে পারছি। চিন্তা করিস না, আমি সবটা সামলে নেব।
বাইরে থেকে গাড়ির হর্ন বাজার শব্দ পেলাম। বাবা চলো চলো, কাকু আমাদের নিতে এসেছে। বাইরে মা আর কাকু কথা বলছে। দীপঙ্কর আসার কথা শুনে আমি ছুটে গেলাম সেখানে। তুলি, হরিদাও আমার সাথে বাইরে এলো। প্রায় অনেক বছর পর ওর সাথে দেখা। সেবার তুলির অন্নপ্রাশনে দীপঙ্কর শেষবার এসেছিল। তারপর থেকে ফোনে টুকটাক কথা হতো, কিন্তু কাজের ব্যস্ততার ফাঁকে কারোরই আর দেখা করার সুযোগ হয়নি। আচ্ছা, বলা হয়নি, দীপঙ্কর ফরেস্ট অফিসার। কাজের সূত্রে তাকে জঙ্গলের পাশে একটা কোয়ার্টারে থাকতে হয়। আমিও আজ থেকে সেখানেই থাকব। অতীশ, অনেক দিন পর, কিন্তু তোর সাথে এভাবে এমন পরিস্থিতিতে দেখা হবে তা কল্পনা করতে পারিনি। দীপঙ্কর গাড়ি স্টার্ট দিয়েছে। শেষবারের মতো বাড়িটা একবার প্রাণ ভরে দেখে নিলাম। হরিদাকে বিদায় জানিয়ে আমরা গাড়িতে উঠে বসলাম। ঘণ্টাখানেক বাদে চোখ খুলে দেখি জানালা দিয়ে শুধু গভীর অরণ্য দেখা যাচ্ছে। চারিদিকে বন্য প্রাণীর ডাক। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। কিছুক্ষণ বাদে গাড়ি এসে থামলো একটি কোয়ার্টারের সামনে। কাকু, এত সুন্দর জায়গা, আমরা কি এখন থেকে এখানেই থাকবো? এখন থেকে আমরা সবাই এখানেই থাকবো, খুব মজা হবে। দীপঙ্কর আর আমি গাড়ি থেকে সবকিছু বের করে কোয়ার্টারে নিয়ে যাচ্ছিলাম। মাধবী জায়গাটা ঘুরে দেখছিল, তুলিও ওর সাথে ছিল। হঠাৎ কিছুক্ষণ পর মাধবীর চিৎকার শুনে আমি আর দীপঙ্কর সেখানে ছুটে যাই। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে মাধবী, তুমি অমন চিৎকার করছো কেন? আমি আশেপাশে তাকালাম। কিছুক্ষণ পর দেখলাম একটা পরিত্যক্ত জায়গা। নোটিশ বোর্ডে লেখা জনসাধারণের প্রবেশ নিষেধ, বিপজ্জনক এলাকা। দীপঙ্করকে জিজ্ঞেস করলাম। সে বলল, প্রচলিত আছে এখানে নরখাদকেরা ঘুরে বেড়ায়। বহু মানুষের প্রাণ গিয়েছে এখানে। যে এর ভেতরে গিয়েছে সে আর কখনো ফিরে আসেনি। এদিকটায় কেউ তেমন একটা আসে না। হঠাৎ দেখি সাদা জামা পরা একটা বাচ্চা মেয়ে। দূর থেকে ঠিক বোঝা যাচ্ছে না। সামনে আসতেই দেখি তুলি দাঁড়িয়ে আছে। ও বলল, বাবা জানো, এখানে না অনেকগুলো দুষ্টু লোক আছে, আমায় আটকে রেখেছিল। হঠাৎ একটা আন্টি আমায় তাদের কাছ থেকে পালিয়ে নিয়ে আসে। এসব কি বলছিস তুলি? এখানে দুষ্টু লোক কে? আর তোর আন্টি বা কোথায়? এই যে আন্টি, এই তো দেখতে পাচ্ছ না, আন্টি দাঁড়িয়ে আছে। একা কোথায় চলে গিয়েছিলি? অচেনা অজানা জায়গা, আমাকে না বলে আর কখনো কোথাও যাবি না, প্রমিস কর। আচ্ছা মা, প্রমিস, আমি তোমাকে না বলে আর কোথাও যাব না। তুলি, তোমার ওই আন্টি কোথায়? দেখছি না যে। এই তো আন্টি, এখানেই। কোথায় মা? ছাড়ো তো, এসব পরে হবে। আমি তুলিকে নিয়ে কোয়ার্টারে গেলাম। এই জায়গাটা ভালো না অতীশ, তুই বৌদিদের নিয়ে যা। সন্ধে হয়ে এলো, আমাকেও যেতে হবে। তুলি বরং আমার সাথেই থাক। আমি আর মাধবী জঙ্গলে হাঁটছি। প্রায় রাত নেমে এসেছে। চারদিকে অন্ধকার, শুনশান। হঠাৎ মাধবীর পা জানি কিসে আটকে গেছে। ও বলল, এই দেখো তো, আমার পা যেন কিসে আটকে গেছে। এত অন্ধকার কিছু দেখতেও পাচ্ছি না। কোনো ডালপালায় আটকে গেছে হয়তো। দাঁড়াও, আমি মোবাইলের টর্চটা অন করে দেখছি। টর্চটা অন করে মাধবীর পায়ের সামনে ধরতেই আমার রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড় হলো। আমার শেষ দাঁড়াবেই একটা ঠান্ডা স্রোত প্রবাহিত হয়ে গেল। এ আমি কি দেখছি? মাধবীর পায়ের সামনে পড়ে আছে একটা লাশ, গলার মধ্যে কাটা চিহ্ন। তার চোখের কোঠরে চোখ নেই,
মাধবী, তোমার পায়ের কাছে একটা লাশ পড়ে আছে। কি বলছো কি? মাথা খারাপ হয়ে গেল নাকি তোমার? মাধবী ওই লাশটা দেখার পর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। মাধবী, কথা বলো, কি হয়েছে তোমার? মাধবী, কি করব ভেবে পাচ্ছি না। তাড়াতাড়ি দীপঙ্করকে ফোন করলাম। ও কিছুক্ষণ বাদে গাড়ি নিয়ে আসলো। আমরা মাধবীকে নিয়ে কোয়ার্টারে চলে আসলাম। কিভাবে হলো এসব? সব তো ঠিকই ছিল। কি আর বলবো, আমরা যখন জঙ্গলে হাঁটছিলাম হঠাৎ মাধবীর পা কিসে যেন আটকে গেল। আমি টর্চের আলো ফেলতেই দেখি মাধবীর পায়ের সামনে একটা লাশ পড়ে আছে। কি বাজে গন্ধ! কতদিনের পচা লাশ কে জানে। লাশটির মাথা কাটা ছিল, কোমরের পাশে ক্ষত চিহ্ন। লাশটা দেখতে যে কতটা বিভৎস আমি তোকে বলে বোঝাতে পারবো না। কি বলছিস কি তুই? তুই আমায় সেখানে নিয়ে যেতে পারবি? হ্যাঁ, অবশ্যই। দীপঙ্করের সাথে কথা বলতে বলতে মাধবীর জ্ঞান ফিরে এলো। ও বলল, আমার কি হয়েছে? কিছু হয়নি তোমার, ওই একটু মাথা ঘুরে পড়ে গিয়েছিলে। ও, তুলি কোথায়? দুপুর থেকে তো কিছু খাওয়া হয়নি। আমি যাই, একটু খিচুড়ি আর বেগুন ভাজা করি গিয়ে। মাধবী, আমি একটু বেরোচ্ছি দীপঙ্করকে নিয়ে। এখন আবার কোথায় যাচ্ছ? কোথাও বেরোনোর হলে সকালবেলা বেরিও। বৌদি, অফিসের একটু কাজ আছে তো, তাই অতীশকে নিয়ে যাচ্ছি। ওকে একটু দেখিয়ে দিতাম কাজগুলো। আচ্ছা যাও, তাড়াতাড়ি ফিরে এসো। মাধবীকে বুঝিয়ে শুনিয়ে আমরা গাড়ি নিয়ে রওনা হলাম সেই জায়গাটার উদ্দেশ্যে। আমি আর দীপঙ্কর গাড়ি থেকে নেমে সেই লাশটি খুঁজতে শুরু করলাম। লাশটি তো এখানেই পড়েছিল, এখন তো আর দেখতে পাচ্ছি না। এখানেই আছে হয়তো। তুই এখানেই দাঁড়িয়ে থাক, আমি দেখছি। অতীশ, শিগগির এখানে আয়। হঠাৎ কিছুক্ষণ পর দীপঙ্করের কণ্ঠ ভেসে আসলো। হ্যাঁ, আসছি। পৌঁছে দেখলাম সেই লাশটি। দীপঙ্কর বলল, এ তো মনে হচ্ছে কোনো মহিলার লাশ, যার দুটো কিডনি নিয়ে নেওয়া হয়েছে, চোখ উপড়ে ফেলা হয়েছে। আচ্ছা, কেই মহিলা যাকে এত নৃশংসভাবে হত্যা করা হয়েছে? আমার মনে হচ্ছে এটা কোনো অসাধু লোকের কাজ, যারা কিডনি পাচার চক্রের সাথে জড়িত। এমন সময় দেখি মাধবী ফোন করেছে। ফোনটা রিসিভ করলাম। সে কখন গিয়েছো? ঘড়ি দেখেছ কটা বাজে? এমনি জায়গাটা অচেনা অজানা, তুমি ঠাকুরপোকে নিয়ে বাড়ি এসো। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি আর দীপঙ্কর একটু পরে আসছি। মাধবীর সাথে কথা শেষ করে আমি আর দীপঙ্কর কোয়ার্টারের দিকে রওনা হলাম। কি বুঝলি দীপঙ্কর? আমার মনে হচ্ছে এখানে কোনো একটা রহস্য আছে, যেটা সবারই অজানা। আমাদেরকে সত্যটা খুঁজে বের করতে হবে। তুই ঠিকই বলেছিস, এক অজানা রহস্য যেটা ভেদ করা অনেক কঠিন। যতই কঠিন হোক না কেন, আমাদেরকে এই রহস্য অবশ্যই খুঁজে বের করতে হবে। কে সেই মহিলা, কি তার পরিচয়? এতক্ষণে তোমাদের আসার সময় হলো? যাও, হাত মুখ ধুয়ে খেতে আসো, আমি খাবার বাড়ছি। খাবারের টেবিলে বসে আয়েশ করে খিচুড়ি আর বেগুন ভাজা খাচ্ছিলাম। দেখলাম দীপঙ্করের মনটা খারাপ। জিজ্ঞেস করায় বলল, কাল নাকি ওকে জঙ্গলের ভেতরে যেতে হবে, যেখানে সাধারণত কেউই যায় না। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে সেখানে নাকি কিছু অসাধু ব্যবসায়ী জঙ্গলের গাছ কেটে কী সব নিষিদ্ধ কার্যক্রম চালাচ্ছে। তার তথ্য নিতে দীপঙ্করকে সেখানে যেতে হবে।
অতীশ, জায়গাটা খুব খারাপ জায়গা। যে একবার যায় সে আর বেঁচে ফিরে আসে না। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যাদেরকে পাঠানো হয়েছে তদন্তের জন্য, তাদের কেউ আর বেঁচে ফিরে আসেনি। হয়তোবা কালকে আমিও মারা যাব। কিচ্ছু হবে না, আমি থাকতে তোর কিচ্ছু হতে দেব না, টেনশন নিস না। খাবার শেষ করে প্রায় ঘন্টাখানেক এই বিষয় নিয়ে আলোচনা করলাম। দীপঙ্কর বলল, আচ্ছা অতীশ, এ নিয়ে ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করলে মন্দ হয় না বল? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। সারা রাত ইন্টারনেট ঘাটাঘাটি করে তেমন কিছুই পেলাম না। শুধু জানতে পারলাম প্রায় বছর 5 আগে এখানে এক মহিলা তার স্বামীকে নিয়ে ঘুরতে এসেছিল, কিন্তু তারপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। লোকমুখে প্রচলিত আছে সে জায়গায় রাতের আধারে নাকি এখনো তাদের আত্মা ঘুরে বেড়ায়। আমি আর দীপঙ্কর রেডি হয়ে অফিসের গাড়ি নিয়ে সেই জায়গায় পৌঁছলাম। কিছুটা গভীরে যেতেই শুনলাম কিছু লোক সেখানে কথা বলছে। কিরে, শুনলাম অফিসের কিছু লোক নাকি আমাদের খবর পেয়েছে পুলিশের কাছে। ঠিকই শুনেছেন, কিন্তু বেটারা কিছুই করতে পারবে না। আমরা সারা এখানে আর কোনো মানুষই থাকতে পারবে না। কিরে, কারো পায়ের আওয়াজ পাচ্ছি মনে হয়। কেউ কি আমাদের কথাগুলো শুনে ফেললো নাকি? না বস, এসব কি বলছেন? কে শুনবে আর কে আসবে এই জঙ্গলের ভেতর? আমি আর দীপঙ্কর আড়াল থেকে তাদের সব কথা শুনলাম। কথা শুনে বুঝতে পারলাম আমরা হয়তো এদেরই খোঁজ করছি। হঠাৎ পেছনে ফিরতেই দেখি দীপঙ্কর নেই। দেখলাম দীপঙ্করকে সেই লোকগুলো গাছের সাথে বেঁধে রেখেছে। দমকা একটা হাওয়া বইতে শুরু করলো। এরপর আমি যা দেখলাম তাতে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। আমার পা ভয়ে ঠকঠক করে কাঁপছে। আমি দেখতে পেলাম সে লাশটি হাওয়াতে ভাসছে, যাকে আমরা গতকাল জঙ্গলে পড়ে থাকতে দেখেছিলাম। সেই লাশটি ধীরে ধীরে এগিয়ে গেল সেই লোকগুলোর কাছে, উত্তেজিত কণ্ঠে বলল, কি ভেবেছিলি কি আমাকে মেরে তোরা পার পেয়ে যাবি? আমি এই দিনের অপেক্ষায় ছিলাম। আজ তোদের সবাইকে শেষ করে দিব। আজকের এই দিনে তুই আমাকে আর আমার স্বামীকে মেরে ফেলেছিলি, কারণ আমরা তোদের সব কথা শুনে ফেলেছিলাম। তোদের কাছে অনেক অনুরোধ করেছিলাম, কিন্তু তোরা শুনলি না। এই বলে সেই মেয়েটি লোকগুলোর গলা চেপে ধরল। তারা বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে চলেছে, কিন্তু কোনো লাভ হলো না। ছটফট করতে করতে কিছুক্ষণ বাদে দুজনই মারা গেল। কি ভয়ানক সেই দৃশ্য! কিছুক্ষণ পর সবকিছু স্বাভাবিক হয়ে গেল। দেখলাম সেই মেয়েটি আর নেই। দীপঙ্কর জ্ঞান হারিয়ে মাটিতে পড়েছিল। ওর চোখে মুখে জল ছিটিয়ে ওর জ্ঞান ফেরালাম। কি হয়েছিল আমার? কিছু হয়নি, একটু ভয় পেয়েছিলি হয়তো। আমার কিছু মনে পড়ছে না। এইখানে আর না, এখন চল, কাল সকালে আবার আসবো। কিছুক্ষণ পর আমরা কোয়ার্টারে পৌঁছলাম। দীপঙ্করকে আমি সব ঘটনা খুলে বললাম। আমার মনে হয় পুলিশকে জানানো উচিত এই ঘটনা। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এক্ষুনি চল পুলিশ স্টেশনে, দেরি করে খামোখা লাভ নেই। আমি আর দীপঙ্কর পুলিশ স্টেশনে পৌঁছলাম। সকল ঘটনা খুলে বললাম তাদের, যদিও তারা বিশ্বাস করতে নারাজ। বললেন, এসব আপনি কি বলছেন? এসব আত্মা টাত্মা হয় না, যত সব মনের ভুল। আচ্ছা, আমাকে সেই জায়গায় নিয়ে যেতে পারবেন? হ্যাঁ অবশ্যই।
পুলিশের গাড়ি করে আমি আর দীপঙ্কর পুলিশ অফিসারদের নিয়ে সেখানে পৌঁছলাম। দিনের আলোতে সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। সে লাশটি ক্ষতবিক্ষত। ইনি তো মীরা চক্রবর্তী। আপনাদের জন্যই আজকে এই লাশটির সন্ধান পাওয়া গেল। এখানে হয়তো কোনো কিছুতে চাপা পড়েছিল, তাই চোখে পড়েনি কারো। উনি আর ওনার স্বামী নিখোঁজ যাওয়ার পর আমাদের কাছে একটা ডায়েরি করেছিল তাদের পরিবারের লোকজন, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কেউই তাদের কোনো খোঁজ পাইনি। অতীশবাবু, দীপঙ্করবাবু, আপনাদেরকে অনেক ধন্যবাদ। বিকেলে আমাদের সামনেই সেই লাশটির সৎকার করা হলো। তাদের পরিবারের লোকদেরকেও জানানো হয়। পরদিন সকালে খবরের কাগজ খুলতেই দেখি মিস মীরা চক্রবর্তীর সে ঘটনাটি প্রথম পাতায় লেখা, আর সেই অসাধু লোকজনের কুকীর্তি।